সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন এবং পরবর্তীতে যে যেখানে থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমাদের পাশে থাকার জন্য, আমাদের অনুষ্ঠানগুলো দেখার জন্য। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের ভোট পাল্টে গেল খেলা মমতা ব্যানার্জি চাপে। আসলে মমতা ব্যানার্জি কতটুকু চাপে আর কি হতে যাচ্ছে, বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে হাজির হয়েছেন তরুণ দা এবং সাব্বির। সকলে অবশ্য তরুণদাকে তো গালাগালি করতে কেউ ভুলেন না। এই নির্বাচনের আগে উনি ইশারা ইঙ্গিতে অনেকবার বলেছিলেন যে বিজেপি জিতবে। আবার আমি যদিও সরাসরি বলি নাই, কিন্তু আমারও একটা ইচ্ছা ছিল যে বিজেপি জিতুক। তার কারণটা কি একটু বলছি আপনাদের খুলে। সরি তরুণ দা এবং সাব্বির, আমি আমার কথাটা একটু বলছি যে কেন আমি মনে মনে চাইছিলাম। সমস্যা নাই, তার কারণ হচ্ছে কি জানেন, সমস্যা নাই, চালিয়ে বাংলাদেশের বাঙ্গুদের মধ্যে, আমাদের বাঙ্গু জাতের মধ্যে একটা আছে যে মানে আমরা ওই মুসলমান বা মুসলিম বললে আমাদের কেমন জানি একটা ত্যাগ চলে আসে শরীরে। আর আমি সবসময় একটা কথা বলতাম যে ভারতের মুসলমানরা আগে ভারতীয় পরে মুসলমান। ওরা মুসলমান এটা ঠিক আছে, কিন্তু ওদের মধ্যে দেশপ্রেম আগে। ওরা আমাদের মতন পাগল না, ওরা আগে দেশ বুঝে। তো ঠিক এই জন্য আমি বলছিলাম, অনেকে বলছিল যে এই ৭৮টা বা ৮০টা সিট আছে মুসলমান অধ্যুষিত, এই সেই পশ্চিমবঙ্গে প্রচুর মুসলমান, এরা ভোট ঠিকই মমতা দিকে দিবে। তা আমি বলছিলাম যে না, এইবার মনে হয় খেলাটা জমবে। তার কারণ হচ্ছে কি জানেন, ভারতীয় মুসলমানরা বুদ্ধি আছে, ওদের মাথায় কিছুটা বুদ্ধি আছে, ওরা জানে যে স্রোতের সাথে কিভাবে চলতে হয়। ৩৫ কোটি মুসলমান আছে, ৩৫ কোটি মুসলমান দিয়া পুরা ভারতবর্ষ তো কন্ট্রোল করা যাবে না, যেখানে ১০০ কোটির উপরে হিন্দু আছে। সুতরাং তারা সেদিকেই গেছে। আর মুসলমানদের তো ক্ষতি তো ভারতবর্ষ করে নাই। তার কারণ হচ্ছে কলকাতাতে দেখেছি আমি, কলকাতাতে আমি যখন গেছি তখন আমি দেখেছি যে কলকাতাতে ওই শাকাহারী খাবারের দোকান প্রচুর। ওইখানে আমি কিন্তু ওই যে গরুর মাংস দিয়ে খাওয়া দাওয়া খুব কমই দেখেছিলাম। কিন্তু দিল্লি যেখানে এই বিজেপি সরকার বা অন্যরা ছিল, তখনও দেখলাম যে ইয়ের কি বলে একটা এরিয়া আছে, আরাকাসান রোডে ছিলাম দিল্লিতে। এটার আশপাশে সব দেখতাম যে বিরিয়ানির দোকান, গরুর মাংস দিয়ে বিরিয়ানি, বড় বড় মসজিদ। কই ওখানে তো মুসলমান হিন্দু মুসলমান দাঙ্গা হয় না, সব তো হয় যে এই আমাদের পাশে। তো যার কারণে আমি বলছিলাম যে বিজেপি এবার জিততে পারে, বলছিলাম মানে 100% জিতবে এটা বলি নাই, একদম খুব বেশি হলে আমি ভাবছিলাম যে 50-50, মানে বিজেপি এক্সাম্পল ধরেন ৩০০ আসন এলে বিজেপি হয়তো ১৫১ আসন পাবে, বাকিটা সবাই মিলে ভাগ করবে, দিদি স্ট্রং বিরোধী দল হবে। তো এখন দেখা গেল যে আমার আশার চেয়ে অনেক বেশি হয়ে গেছে। তারপরেও দিদি আছেন, দিদি স্ট্রং। তবে এইবার যদি বাঙ্গুরা যদি বুঝেন যে ওই যে ভারত বিদ্বেষিতা কইরা লাভটা কি হয়েছে বুঝছেন তো, লাভটা কিন্তু বিজেপি রয়ে গেছে। ওই যে ভারত বিদ্বেষী এইবার শুভেন্দু অধিকারী দিবে। ও তো কিছুদিন আগেও বলছিল না সব খাদ্যদ্রব্য বন্ধ করো সবকিছু, এইবার দিবে শুভেন্দু অধিকারী। আপনার দিদি যে কি কি ক্ষতি করছে বাংলাদেশের, দিদি না থাকলে তিস্তা ব্যারেজ চুক্তি অনেক আগে হয়ে যেত, আমাদের তিস্তার পানি চুক্তি সহ অনেক চুক্তি হয়ে যেত। দিদি কি কি ক্ষতি করছে সেটা এখন আস্তে আস্তে বুঝবেন, এই শুভেন্দু অধিকারী বলবে কয়দিন পরে। তো চলুন আমরা সরাসরি দাদা কাছে। দাদা নমস্কার। সাব্বির, কেমন আছো ভাই? আপনাদের তো ভালো আছি। সবাইকে নমস্কার। এবং এই মুহূর্তে একটা যে খবর, জি সে খবরটা দিয়ে শুরু করি। অবশ্যই দাদা। আমি একটা বলেছিলাম যে আগাম ভবিষ্যৎ, যে এই হার মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেবেন না। এখন উনি কাউন্টিং সেন্টারে গিয়ে ঝামেলা করে কাউন্টিং বন্ধ করে দিয়েছেন ভবানীপুর। ওখানে উনি ৫,০০০ ভোটে তখন লিড করছিলেন। সেই সময় গিয়ে উনি উপস্থিত হন, তারপরে শুভেন্দুও যান ওখানে গিয়ে, তারপরে কি হয়েছে আমি জানি না। আপাতত কাউন্টিং সেন্টার বন্ধ। শোনা যাচ্ছে শুভেন্দু নাকি টপকে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর যদি বিধানসভায় যদি মুখ্যমন্ত্রী না ঢুকতে পারেন, তার থেকে লজ্জার তো আর কিছু নেই। দল তো গেছে ধুয়ে মুছে। আমি একটা গান সকালবেলা গুনগুন করে গাইছিলাম, মাঠ ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। একেবারে যখন ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। আমি একটা প্রশ্ন তুলেছিলাম, ১০০ পেরোবে তো? একমাত্র আমি, কিন্তু সবাই আভাস দিয়েছিল
আমি পরিষ্কার 1 মাস 1.5 মাস আগে থেকে বলে আসছি যে এখানে পরিবর্তন হবে, এখানে বিজেপি আসবে, এবং সেটা নিয়ে আমি ভিডিওও করেছি। এমন নয় যে আমি ঠাড়ে ঠোরে বলেছি, আমি যা বলেছি প্রকাশ্যে বলেছি, এবং জানি যদি ভুল হয় তার কনসিকুয়েন্স কি হতে পারে সেটা আমি জেনেই করেছি। কিন্তু আমি সিদ্ধান্তে আমি স্থির ছিলাম, কারণ আমি জানতাম এখানে বিজেপির হাওয়া কি। এবং গল্পে গল্পে বুঝতে তোমার যে পেরেছি। কলকাতা আসার কথা ছিল, তখনও আমি সাব্বিরকে বলেছিলাম যে সাব্বির এখানে যা হবে বিজেপি আসবে, তারপর একটুখানি কলকাতা একটু অশান্তি বশান্তি হবে। সাব্বির আপনাদের বোধহয় তারপরে অশান্তি শেষ বললাম, হলে তারপর যাব কলকাতায়। হ্যাঁ আপনাদের অশান্তি শেষ হোক, তারপর যাব কলকাতায়। এখন অশান্তি পর্ব চলবে, এখন অশান্তি পর্ব চলবে। তো যাই হোক, সুখবর এটাই যে আমি 175+ ধরেছিলাম, সেটা 200+ হয়ে গিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 84 আছে, সেটা নামতে নামতে 80-র নিচে নামবে। এবং আমার খুব ইচ্ছা যে 77-এর নিচে নামুক, কারণ গতবারে 77-এ যে সিট পেয়েছিল বলে বিজেপি, নিজেরা ইঞ্জিনিয়ারিং করেছিল, তাও 77টা পেয়েছিল বলে অনেক কথা হয়েছিল। তো এবারে 77-এর নিচে নামা অফিসিয়ালি। তবে তৃণমূল দলটা শেষ, এর আর কোনো ভবিষ্যৎ নেই, এটুকু বলে দিতে পারি। বাংলায় যে দল চলে যায় একবার, সে দল কিন্তু আর ফেরত আসে না, এটা ইতিহাস বলছে। যুক্তফ্রন্ট সরকার, কংগ্রেস সরকার, সিপিএম এর 34 বছর অপশাসন, তারপর মমতা ব্যানার্জি 34 বছর নির্মমতা। অপশাসন তো আছেই, নির্মমতা, সব মিলিয়ে মিশিয়ে উনি যেটা করেছেন, দলটাকে তুলে দিয়েছেন। এবার যেদিন দেখবে ওনার বাড়ির সামনে থেকে ওই রেলিং গুলো উঠে যাচ্ছে, গার্ডের রেলিং গুলো উঠে যাচ্ছে, এবং এক্স চিফ মিনিস্টার হিসেবে তিনি একটা মাত্র রক্ষী পাবেন, আর নিজের গাড়ি করে ঘুরতে হবে, ছ্যাঁকড়া গাড়ি হোক আর যাই হোক, পয়সা তো এখন কম হয়নি, ভালো গাড়িই ছড়বেন, এখন আর হাওয়াই চুরি ও করার দাদা, প্রয়োজন হয় না। আমাদের এক দর্শক, আমাদেরই এক দর্শক, উনি গত 4-5 দিন আগে যখন আপনার সাথে লাস্ট কথা হয়েছিল 29 তারিখে, হুম। সেদিনও উনি খুব মানে ইয়ে রাগান্বিত বলবো না, একটু আপসেট হয়েছিলেন। উনি বললেন যে দাদা সাংবাদিক, এই দাদা কিভাবে বলতেছেন যে মানে বিজেপি জিতবে ইশারা ইঙ্গিতে। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করে, সম্ভবত তৃণমূল করে। তো আজকে দেখলাম যে ভোরবেলা উনি আমাকে সর্বপ্রথম মেসেজ দিয়ে বলছেন যে দাদা আপনি একটু আমার পক্ষ থেকে এই দাদাকে একটু ইয়ে দিয়েন, ধন্যবাদ দিয়েন বা শুভেচ্ছা দিয়েন যে ওনার পছন্দের দল জিতে গেছে। পরে আমি ফোন দিলাম, আমি ফোন দিয়ে বললাম কি দাদা হঠাৎ করে এটা কি বললেন? বলে যে না আপনার তরুণ দাই তো আগে বলছিলেন যে এটা হবে, তো এই জন্য বললাম আর কি ওনাকে শুভেচ্ছা দিয়েন। তো আমি বললাম যে ঠিক আছে, তারপরে এটাই তো ভালো। তো এই একটা জিনিস দেখলাম আপনাদের এই মানে ভারতবর্ষের লোকদের মধ্যে, যে উনি তৃণমূল করেও উনি যেভাবে মানে খুব রাগান্বিত হয়েছিলেন। একসময় বলেছিলেন যে কেন আপনারা আমাকে মানে আপনাকে আনলাম, তখন আমি লিখলাম যে ভাই ফ্রি অফ কস্টে তরুণ দাদারে পাওয়া যায়, আর বাকি যারা আনতে হয় তারা তো কষ্ট করতে হয়। তরুণ দা তো বন্ধু বান্ধব মানুষ, ওরা ডাকলেই আসে, দিনে হোক আর রাতে হোক, 3টা বাজেও ডাকলে আসে। তো আজকে দেখলাম যে উনি আবার আপনাকে ধন্যবাদ দিচ্ছে, মানে এই যে সহনশীলতা ভারতীয়দের ভিতরে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। যে পরে অনেকক্ষণ কথা বলার পর উনি মানে হাসতেছিলেন যে অতিরঞ্জিত কোনো মারামারি কাটাকাটি নাই, যা হবে টুকটাক মুখেই, হ্যাঁ, এবং সেটা নির্বাচনের রেজাল্ট ফলাফল ঘোষণা করার পর ওইটা ওই পর্যন্তই শেষ। তবে এইবার আবার আমাদের এখন বাংলাদেশে দাদা কিছু কিছু লোক দেখতেছি কি জানেন, এরা এখন বলা শুরু করছে এই যে ইয়ে জিতছে, কি বলে আপনার গেরুয়া পতাকা জিতে গেল, মানে ওনাদের জন্য বউ ভালো হয়ে গেল, বাংলাদেশের ভেতরে এবার মনে হয় ওনারা ঢুকবে। কিন্তু আমি এই ভাইদেরকে বলবো যে ভারত ভারত, বাংলাদেশ বাংলাদেশ, চায়না চায়না, পাকিস্তান পাকিস্তান, রাশিয়া রাশিয়া, এরকম যে যার যার দেশের কথা চিন্তা করে আগে। মানে ভারতের যাই হব, ভারতের 100% যদি মোদী সরকার হয়, তাও আগে মোদী সরকার ভারতের কথা চিন্তা করে ভারত কিভাবে।
আর আমার দেশে এখন যদি আমরা কি ক্ষমতায় আসবো কি আসবো না, রাস্তায় দাঁড়াবো কি দাঁড়াবো না, এটার জন্য আমাদের কাজ করতে হবে। ওইখান থেকে সোলজার আইনা তো বসাই দিবে না যে ধরো বাবা বসা যাও, তা তো হবে না। আমাদেরটা না, আমাদের করতে এখানে হবে, একটা ডিপ্লোমেসি সহযোগিতা আছে, তারা বাইরে থেকে করবে। এখানে একটা সমর্থন ডিপ্লোমেসি আছে, হ্যাঁ, এখানে একটা ডিপ্লোমেসি আছে। যেই বর্ডারের এই পারের যেই ধরনের সন্ত্রাসবাদ, সেটাকে পুঁজি করে বা ফাইন্যান্সিয়াল রুট যেটা দীর্ঘদিন ধরে জামাত শিবিররা মেনটেন করতেছে, এই ফাইন্যান্সিয়াল রুট কিন্তু এখন ভেঙে যাবে। মৌলবাদের পুরোপুরি। বিরুদ্ধে কিন্তু এখন গণজোয়ার সৃষ্টি হবে পশ্চিমবঙ্গে। তখন কিন্তু ওই যে রাজশাহী বা নওগাঁ বর্ডারের অপর পাশ থেকে যে কিছু পাঠাবে, সেটার সুযোগ থাকতেছে না। পাঠাইতে যাবে যা দেখবে সাপ আর কুমির। অলরেডি কিন্তু বর্ডারে সাপ আর কুমির ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার কি ভারতের। দাদা আপনারা তো সাপ আর কুমির কেন ছাড়তেছেন? এটা কি বাদ দাদা? হ্যাঁ, এটা তো সাপ আর কুমির ছাড়তেছেন, এটা তো অমানুষিক। না না, এই খবরটা ঠিক না, এই খবরটা এই খবরটা আসছে ঠিক না। আপনাদেরই মিডিয়াতে আসছে। ঠিক না বলতে আমি আপনাকে রেফার পাঠাবো, সমস্যা নাই। হ্যাঁ, এখন কথা হচ্ছে বর্ডারে আপনারা আমি সাপ তো আর রোজ কুমির শুনেছি। যাই ছাড়েন, এগুলার কিন্তু একটা ডিপ্লোম্যাটিক প্রতিক্রিয়া আসলে সৃষ্টি হবে, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ, একটা না একটা তো ভারত প্রতিক্রিয়া ভারত আসবে। ওসব করবে না, ভারত ওসব করবে না, সাপ কুমির ছেড়ে দেবে, তাহলে আমি এটা কি আপনাকে হবে? লিঙ্কটা পাঠাচ্ছি, আপনি একটু দেখেন। না আমার আমার মাথায় একটা জিনিস ঢুকে না, সাপ আর কুমির ছেড়ে দিলে ওদের কি ট্রেনিং দেওয়া হয়েছে যে সাপ তুমি আচ্ছা, সাপ বাঙালিদেরকে কামড় ভারতবর্ষে দিবা, ঢুকবে না? ভারতীয় দেখলে ছেড়ে দিবা, নাকি সাপ আর কুমির না পাসপোর্ট না, দেখবে? আমি এটা হচ্ছে বুঝতে- বর্ডারে স্মাগলিং কমানোর জন্য দিচ্ছে। এটা এমন হ্যাঁ, না যে আওয়ামী লীগের ক্ষমতায় বসার জন্য সাপ আর কুমির দিয়ে দিবে। না না না, তো সাপ আর কুমির কি জায়গা চিনে যে আমি ডাইন দিকে যাইতে হবে বাম দিকে যাইতে পারবো না? তো সাপ যদি ছাড়ে বাংলাদেশের জন্য, তো সাপ কি ইন্ডিয়ার ভিতর ওটা ঢুকবে না ঘর ওটা তাই বাড়িতে? ভিডিওতে বলেছিলাম। ওরা কি ভারতীয় আর বাংলাদেশি চেনে নাকি সাপ আর কুমির? আর সেটাই তো সেটাই। কথা, এটা সাপ আপনাদের নয়, সরকারের সিদ্ধান্ত, আপনারা তো এই কুমিরও বিষয়টাকে টাঙ্গায় উঠতে নিয়ে পারে, প্রোটেস্ট কুমিরও করবেন। টাঙ্গায় উঠতে পারে, সাপও টাঙ্গায় উঠতে পারে। তবে দাদা দেখেন, আরে কেন আপনাদের এই মমতা শেখ হাসিনার সরকারকে মানে নাজেহাল করার জন্য এই যে অনেকগুলা চুক্তি মমতার কারণে করতে পারে নাই, নয়তো কিন্তু দিল্লি রাজি ছিল। কিন্তু আপনাদের এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কারণে আমাদের অনেকগুলো নদী চুক্তি, ওই চুক্তি সেই চুক্তি হয় নাই কিন্তু। এটা তো মানবেন? এখনই যে হবে তার কোনো মানে নেই। না না না, ওইটা বলতেছেন, কিন্তু ওই সময় হ্যাঁ, মমতা যদি হ্যাঁ, হেল্প করতে তাহলে কিন্তু হয়ে যেত আমাদের চুক্তিগুলো, আমি ওইটা বলছি। হ্যাঁ। এখন যা হবে সেটা কি জানি। এখন যদি এখন তো অবস্থা এমন, আজকে এই মুহূর্তে যা খবর পাচ্ছি তাতে তারেক রহমানকে তো ইয়ে দিচ্ছে না, প্রথম ভারত সফর করতে পারছেন না উনি। উনি তো এখন প্রথম তো চায়নামুখী হচ্ছে। মোদী তো আমন্ত্রণ জানিয়েছিলেন, হ্যাঁ, প্রথম মোদী তিনি তো আমন্ত্রণ আমাদের জানিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ, তো তারপরে তো আর যা কাণ্ড কারখানা তারেক করছে, তারেক কেন ডাকবে? সম্পর্কই শেষ করে দেবে। এইবার বাংলাদেশের কি হয় দেখো, আমি যে ভিডিওটা দেখালাম ওটা তুমি যদি মোবাইলে দেখাতে পারো, আমি যে কথাগুলো একদিন ধরে বলে এসছি সেই কথাটাই শুভেন্দু অধিকারী বলছে। এই কথাটা আমি এতদিন ধরে বলে এসছি। আমি এটা আমাদের এক্সপার্ট সাব্বির ছিল, কিন্তু সাব্বিরকে পাঠানো সম্ভব হয়নি তখন। তারপর আমি একটু চালাইয়া দিচ্ছি মোবাইল কথাটা। মোবাইলে দেখাতে পারো, মোবাইলে দেখাতে পারো। হ্যাঁ, আমি মোবাইলে দেখাই দিচ্ছি। এরা অবৈধ, হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ, এটা সকালে পেয়েছি আমি। প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে এটা ঘটবে, নিজামীর মতো এটা ঘটবে। করতে হবে। হুম, আমি আজকে বলে গেলাম। এটা শুভেন্দু আমি অধিকারী। যা বলছিলাম একদিন ধরে, আমি যা বলছিলাম তার সঙ্গে শুভেন্দুর কথা মিলল কিনা, যে এটা ঘটবে। প্রধানমন্ত্রী হিসেবেই তিনি ফিরবেন। শুভেন্দুই তো পরবর্তী মুখ্যমন্ত্রী, তাহলে মুখ্যমন্ত্রী যেদিনকে শপথ দেবেন তার মুখের কথাটা কিন্তু চেঞ্জ হবে না। আচ্ছা, কেন বাংলা এত এত দরকার ছিল, এবার আমি তোমাদের একটা ভিডিও দেখাই। এই ভিডিওটা রয়ের থেকে নেওয়া, রয়ের এক অফিসারের বক্তব্য, যার জন্য আমি এখানে দিতে পারবো না, আমি শুধু তোমাদেরকে শোনাই।
বাবা, এত বড় লোক, বড় মানুষের বক্তব্য! কার? ওই যে কি জানি না বললো, রয়ের। রয়ের লোক? আমরা হলাম ছোট ছোট মানুষ, আমরা এত বড় ফুটেজ তো পাচ্ছি না, কিন্তু দেখি দাদা কি দেখায়। উম, দাদা দেখাইতে পারবে। এখন ভোটে কত আসন হইল? 194 মধ্যে কত কত হইল জানি? ওদের কয়বার জানি লাস্ট আমি গণে? হ্যাঁ, লাস্ট আমি দেখলাম হচ্ছে 172 আর 113, মানে তৃণমূল 113 আর হচ্ছে বিজেপি 172। তাহলে এখন কংগ্রেস বাড়ছে কি কমছে কংগ্রেস এটা টংগ্রেস দেখছি ওরা প্রায় কেউ বিকেল। পায়- কংগ্রেস পায় নাই কিছু? কংগ্রেস পাইছে, আচ্ছা, কংগ্রেস মোটামুটি ভালো আসন পাইছে। এটা রেডি করি। রেডি না করে করা যাবে না এটা। দাদা, এটা ভোটে কত কত আসন হলো এখন পর্যন্ত, এটা একটু বলবেন? এখন পর্যন্ত আমি লাস্ট যা দেখে এলাম 204 হচ্ছে বিজেপি, আর 83 হচ্ছে তৃণমূল। তো কংগ্রেস? লেফট হ্যান্ড কংগ্রেস হচ্ছে 2, আর আইএসএফ এন্ড আদার্স হচ্ছে 2। আবার এই তার মানে জায়গায় বিজেপি আরেকটা কনফার্ম। তামিল নায়ক আছে, তামিল নায়ক হ্যাঁ, হ্যাঁ, বিজয় থালাপাতি। থালাপাতিও নাকি অনেকগুলো আসন পেয়ে এলো। হ্যাঁ, সে তো তামিলনাড়ুতে। হ্যাঁ, তামিলনাড়ুতে। ভোটটা তামিলনাড়ুর ভোট। ও তো তামিলনাড়ুর ভোট আবার নিয়ে ভারতবর্ষে মোদি কোনো বিরোধী। আলোচনা হচ্ছে। আর তামিলনাড়ুর ভোট নিয়ে ভারতবর্ষে কোনো আলোচনা হচ্ছে না। সারা ভারতবর্ষ, পৃথিবী, ওয়েস্ট বেঙ্গল নিয়ে আলোচনা হচ্ছে। আচ্ছা আচ্ছা। তামিলনাড়ু নিয়ে আগ্রহ নেই কেন? এটার পেছনে রিজনটা কি? বাংলায় এত আগ্রহ কেন? বাংলায় আগ্রহ এই কারণে যে বাংলাদেশটা, ওই যে বর্ডারটা অসুরক্ষিত হয়ে রয়েছে। বাংলাদেশ যদি মানে হিংসা, দাঙ্গা এবং অস্থিতিশীল হয়, তার প্রভাবটা এসে ভারতবর্ষের মধ্যে পড়বে। সেটা বকলমে সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে। তাহলে আর এখন ওয়েস্ট কি আপনারা বেঙ্গল বর্ডারের নিরাপত্তা দেওয়ার জন্য কি আপনারা এই মুখ্যমন্ত্রী চেঞ্জ করলেন? শুধু বর্ডারের নিরাপত্তা নয়, ভারতবর্ষের ডেমোগ্রাফি উনি চেঞ্জ করে দিচ্ছিলেন। নইলে একজন মুখ্যমন্ত্রী তিনি কি করে বলেন আমি ভারতবর্ষের সঙ্গে ভালো সম্পর্ক চাই? উনি কি ভারতবর্ষের থেকে আলাদা? না। একটা মুখ্যমন্ত্রীর বক্তব্য হবে কত পরিশীলিত এবং কত যুক্তিপূর্ণ। তিনি বলছেন যে আমি ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। উনি মনে করতেন ওনার বাপ চোদ্দ পুরুষের পশ্চিমবঙ্গ, বাবা লিখে দিয়ে গিয়েছে এই পশ্চিমবঙ্গের আমি প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপতি, আমি রাজা, আমি রানী, আমি যা খুশি তাই করবো। ওই জন্য আমি বুঝতে পেরেছি। বলেছিলাম যে ভোটের ফলটা বেরোক, তাহলে বোঝা যাবে যে মানুষ ভারত ওকে সরালো না বিজেপিকে আনলো। দেখা গেল যে মানুষ ভারত ওই মমতাকে প্রত্যাখ্যান করলো, তাড়িয়ে দিল, তাড়িয়ে দিল। এবার ভবিষ্যতে কি হবে আমি বলে দিচ্ছি, এই তৃণমূল দলটা বলে কিছু থাকবে না। বুঝতে পেরেছি। ইতিহাস বলে ওয়েস্ট বেঙ্গল যাকে সরিয়ে দেয় সে দ্বিতীয়বার আর আসে না। আর এইটার জন্য কিন্তু একদিন ধরে অপেক্ষা করছিল ভারতবর্ষ, কবে আমি ওয়েস্ট বেঙ্গল দখল করব। আচ্ছা, ওয়েস্ট এখানে বেঙ্গল কিছু দখল প্রশ্ন করা মানে আছে, কিছু কিছু জিজ্ঞাসা আছে, কিছু প্রশ্ন আছে, আমি কি সেগুলো এক এক করে করতে পারি? হ্যাঁ। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। সেটা হচ্ছে আপনাদের বাংলাদেশ আর হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ডার, এটা কেন্দ্রীয় সরকারের অধীনে না রাজ্য সরকারের অধীনে? কেন্দ্রীয় সরকারের অধীনে, কিন্তু কাঁটাতারের বেড়া দিতে গেলে রাজ্য সরকারকে জমি দিতে হবে তো। ওকে। জমি অধিগ্রহণ করে জমি দিতে হবে তো। সেই জমিটাই তো উনি দিচ্ছেন। 47-এ কি জমি অধিগ্রহণ ছিল না করা? না না, তখন তখন তো ওই সীমানা অত তো ঘেরা টেরা ছিল না। তখন তো অবাধে লোক এপার ওপার করতো। 71 সালে এত কোটি লোক আমাদের ভারতবর্ষে ঢুকলো কি করে, হুড় হুড় করে, বন্যার মতো? কোনোদিনই কাঁটাতারের হুম। বেড়া ছিল না। আচ্ছা। কাঁটাতারের বেড়াটা দেওয়া শুরু হলো ইউনূসের আমল থেকে, যখন বলল যে আমরা উত্তর পূর্ব
ভারত আমরা দখল করতে পারি। না যখন আবার এই যে ইয়ার দিকে শিলিগুড়ি বর্ডারের কাছ দিয়ে ওই দিক থেকে তো অনেক, লালমনিরহাট বর্ডারে তো অনেক আগে থেকেই কাঁটাতারের বেড়া, কি রাশেদ ভাই? না না না, ফেলানিকে ঝুলায় রাখা হলো। কাঁটাতারের বেড়াটা ছিল এই কারণে, ওটা যেহেতু সেভেন সিস্টারের কাছাকাছি, তো ওই জায়গাটা একেবারে আমাদের ন্যারো একটা 22 কিলোমিটার একটা রাস্তা আছে, ওখানে যদি হঠাৎ কোনো ব্লকেড হয়ে যায়, তাই ওখানে কাঁটাতারের বেড়া বরাবরই ছিল। কিন্তু বাকি যে আচ্ছা, কাঁটাতারের বেড়া দিয়ে পুরো একেবারে ভারতবর্ষকে, একেবারে ওয়েস্ট বেঙ্গলকে আলাদা করে দেওয়ার ব্যাপারটা, সেটা ইউনূসের আমল থেকে তখন শুরু হয় জোরদার করে। তার মানে কি এটা ভারতবর্ষ সামহাও একটা, এত সরকার আসলো গেল, ইউনূসের আমলেই এই যে হুজুগটা তোলা হলো, এই হুজুগের ভয়েই কি এখন এই বর্ডার নিরাপত্তার ব্যাপারে জোরদার চিন্তা ভাবনায় হ্যাঁ এসেছে ইন্ডিয়া হ্যাঁ, সরকার? তোমার দেশে যদি মৌলবাদ যদি মাথাচাড়া দেয়, সেই মৌলবাদীরা যদি আমার এখানে ঢোকে, তাহলে তো আমার দেশ তো অস্থির হবে। কিন্তু আমাদের তাহলে দেশের আমি আমি মৌলবাদীরা তো অধিকাংশ ক্ষেত্রে অস্ত্র পাচ্ছে আপনাদের দেশ থেকে, মাদক পাচ্ছে আপনাদের দেশ থেকে, বিশেষ করে বর্ডারে মাদক চোরাচালান সব থেকে বেশি, সব ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকতেছে। তো আরে এই এগুলো ব্যবসায়ীদেরকে এগুলো কি আপনারা আইনের আওতায় নিয়ে আসবেন, যারা অস্ত্র এবং এগুলো তো মাদকের ব্যবসা এগুলো করে তো আপনাদের অবশ্যই দেশে? এরা তো অবশ্যই আসবে আইনের আওতায়, কারণ এদের মালকিন কে ছিলেন? এদের মালকিন তো ছিলেন আচ্ছা, হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝতে পেরেছি। উনি তো সবকিছু করতেন, গরু পাচার থেকে আরম্ভ করে ওই ফেন্সিডিল পাচার পর্যন্ত সব কমিশন। মাটি চুরি, পাথর চুরি, বালি চুরি, নদীর গতিপথ চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কি বলে, তারপরে তোমার পরীক্ষার যারা যারা প্রকৃতভাবে পাশ করেছে হুম শিক্ষক, হুম তাদের প্যানেল বাতিল করে দিয়ে 25,000 অন্য লোক ঢুকিয়ে দিল। 20 লাখ, 50 লাখ, 1 কোটি পদ অনুযায়ী বিক্রি করেছে। বুঝতে পেরেছি। মেয়েরা তার মানে সব থেকে বেশি বেশি অপলক্ষিত হয়েছে সব থেকে আমাদের বেশি করাপশন হয়েছে বাংলায় ওয়েস্ট বেঙ্গলে, মমতার আমলে। মমতার আমলে। বামফ্রন্টের আমলে করাপশনটা হয়নি, অত্যাচার হয়েছে কিন্তু করাপশনটা হয়নি। যে লেভেলে করাপশন ইনি করেছেন, হাজার হাজার কোটি টাকার। বামফ্রন্ট 2011 সালে বামফ্রন্ট ছেড়ে গেল, তখন তার আমাদের দেনা ছিল পশ্চিমবঙ্গের 1,75,000 কোটি টাকা। এখন উনি আচ্ছা, ধার করে করে সেটাকে 9 লক্ষ কোটি টাকায় নিয়ে গিয়েছেন। উনি এত তার অবৈধ ভাবা না, ইনকাম করছেন, তারপরেও ওনাকে ধার করতে হচ্ছে রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য। যেটা অবৈধ ইনকাম সেটা সেটা তো নিজের জন্য, রাষ্ট্রের জন্য তো নয়। বুঝতে রাষ্ট্রকে পারছি। নিজের টাকায় সরই চালাবেন? উনি সাত পুরুষের জন্য রেখে যাচ্ছেন। কিন্তু এবার আমরা তোমায় আমি এটাও বলি, শুনেছি এবার এবার গণমাধ্যমের এবার বরাত দিয়ে, তিনি নাকি ওয়েস্ট বেঙ্গলের সিএম হিসেবে কোনো প্রকার বেতন নেন না এবং গাড়িতে খুব একটা সব চলেন, বাজে এই কথা ধরনের ছাড়ো প্রচার তো, আছে। ওসব বাজে কথা ছাড়ো, ওসব ওসব অনেক ঢপ উনি কর মারেন। 29 দিন এখানে অনশন করেছিলেন, আর পেছনে একখানা জায়গা ছিল, সেখানে গিয়ে উনি চকলেট খেতেন, ফিশ ফ্রাই খেতেন, সে সমস্ত আমরাও জানি। বুঝতে পেরেছি। ওই আমি যে একবার, আমাদের দেশের কিছুদিন আগে যে অনশন করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পোলাপাইন, দাতাল মোসাদ্দেক সহ, ওদের মতো আর কি, চিপায় যায় জুস খায়। হ্যাঁ, আরে অনশন করে কেউ মোটা হয়েছে আমি তো দেখিনি। অনশন করলে তো শীর্ণ হয়ে যায়। এত ক্যাডবেরিজ 29 দিন অব্দি খেয়েছে যে মোটা ধামসি হয়ে গেছিল ক্যাডবেরিজ খেয়ে খেয়ে। মঞ্চের পেছনে যাচ্ছে আর ক্যাডবেরিজ খাচ্ছে। বুঝতে পেরেছি। আমি তোমার ধন্যবাদ চারটে আপনাকেও। উদাহরণ দিই, জি। তুমুল জনপ্রিয়তা নিয়ে এসেছিল, তারপর লাস্টে জেল জেল হয়েছে। এক হচ্ছে জয়ললিতা, মানে তোমার দক্ষিণের, তুমুল জনপ্রিয়তা নিয়ে তারপর ক্ষমতাচ্যুত হয়ে জেল হয়েছিল। আচ্ছা, তারপরে হলো আহ লালু প্রসাদ যাদব, বিহারের মুখ্যমন্ত্রী, তুমুল জনপ্রিয়তা নিয়ে এসছেন। চারা ঘোটালায়
তিনি ফাঁসলেন এবং তিনি জেলে গেলেন। তারপর দিল্লির মুখ্যমন্ত্রী কে হলেন অরবিন্দ কেজরিওয়াল, আম আদমি পার্টি। কেজরিওয়াল কেজরিওয়াল সেও এক চোর, বাটপার, মুখে সাধু সাধু কথা বলে আন্না হাজারেকে ভুল বুঝিয়ে ওনার কাছ থেকে দলটাকে ছিনিয়ে নিয়ে উনি রাজনীতি করে একটা বাড়ি বানিয়েছেন, 43 কোটি টাকা দিয়ে একটা বাড়ি বানিয়েছেন, মহল। মহল তো গেল, তো তিনিও জেলে গেলেন। এবার চতুর্থ জন হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রচুর বহুমত নিয়ে এসেছিলেন। সেই ভিডিওটা আমি এখনো পর্যন্ত খুঁজে পেলাম না। 2011 সালে রাইটার্স বিল্ডিং এর ভেতরে ঢুকে জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন। এবার তার জেলে যাওয়াটা বাকি আছে, তিনি জেলে যাবেন। আচ্ছা তার দাদা, শেষ জেলে যাওয়ার পর বছরটা কি হচ্ছে এরা কত বছর পর পর ছাড়া পায়? মানে বাংলাদেশের ইতিহাস কি, সরি ভারতবর্ষের ইতিহাস কি বলে? সে অপরাধ অনুযায়ী ছাড়া পাবে, তার অপরাধের যা বিচার হবে সেই অনুযায়ী তার ছাড়া পাবে। আজীবন কারাবাস হতে পারে। আমাদের আজীবন কারাবাস মানে তোমার আমৃত্যু কারাবাস নয়, 14 14 বছর। বছরের পর 16 বছরের পর মোটামুটি ছেড়ে দেয়। কিন্তু ওনার এখন যা বয়স, উনি বাইরে থাকলেও শেষ, ভেতরে থাকলেও শেষ। মানে ওনার রাজনৈতিক কেরিয়ার 12টা বেজে গেল, ওনার ভাইপোর রাজনৈতিক কেরিয়ার 12টা বেজে গেল, দলটা উঠে যাবে। আর দাদা, কজন এখন এসে দিচ্ছে, বাংলাদেশে কজন কিন্তু একটা থাকবে? সমস্যা আছে দাদা। হ্যাঁ, বিজেপি যদি জিতে যায় পশ্চিমবঙ্গে, তাহলে যে সামনে কোরবান, গরু তো দিবে না। না, আরে আমাদের নিজস্ব প্রোডাকশন আছে, ইন্ডিয়া গরু না দিলে কিছু যায় আসে না, ওটার হিসাব বাদ। এখন কথা হচ্ছে এখন গরু সেটা না, সব বন্ধ, সব এখন বন্ধ। গরু সব বন্ধ। এটা আরো ভালো হবে, মমতা, এটা আরো ভালো হবে, আমাদের চাষিরা সঠিক ন্যায্য মূল্য পাবে। হ্যাঁ, ইন্ডিয়ান হ্যাঁ, গরু হ্যাঁ, আসার কারণে আমাদের চাষিরা ন্যায্য মূল্য পায় না। হ্যাঁ, তোমাদের দেশের পক্ষে অর্থনীতি ভালো হবে। আমাদের কৃষকরা চোরাচালান বাঁচবে। কন্ট্রোল হয়ে যাবে, চোরাচালানটা হ্যাঁ, কন্ট্রোল হয়ে যাবে। হ্যাঁ, চোরাচালান কন্ট্রোল হওয়ার লরি দরকার আছে। লরি গরু নিয়ে গিয়ে পাচার করে দিচ্ছে, লরি। আর সব থেকে মজার বিষয় হচ্ছে মমতা ব্যানার্জি ক্ষমতাচ্যুত হওয়ার পর পর বাংলাদেশে তার কিছু ভাইপো আছে যারা জুলাই আন্দোলন করেছে, যারা অতীতে কোটা আন্দোলন করেছে, তাদের মোটামুটি মন খারাপ। আমাদের সৈক্যা চাচা, মানে হচ্ছে শফিক জামাতের আমির, সৈক্যা চাচা বলতেছে যে ধর্ম ব্যবসায়ীদেরকে বয়কট করা উচিত ছিল, ভারতীয় জনগণদের ধর্ম ব্যবসায়ীদেরকে বয়কট করা উচিত ছিল। এখন সে যে নিজে ধর্ম ব্যবসায়ী, এই জিনিসটা আর তার মাথায় নাই। আমি হোয়াটসঅ্যাপে ফটোকার্ডটা পাঠাচ্ছি, রাশিদ ভাই আপনি একটু ফটোকার্ডটা দেখাবেন জনগণ। অবশ্যই, অবশ্যই। মানে মারাত্মক লেভেলের সার্কাসিজম চলতেছে, এরা এখন নিজেদের পিঠ বাঁচাইতে সেকুলার সাজতেছে। মারাত্মক লেভেলের গেম চলতেছে বাংলাদেশে। অনেক ভাইপোদের মন খারাপ, এতটাই মন খারাপ যে মনে হয় নিজের মায়ের 40-এতেও তারা এতটা মন খারাপ করতো না। মারাত্মক লেভেলের মন খারাপ। দাদা, কবে পর্যন্ত ফাইনাল রেজাল্টটা পাওয়া যাবে? আজকেই ঝামেলা, আজকেই মিটে যাবে, আজকেই মিটে যাবে। মারামারি হবে না দাদা? আমাদের বাংলাদেশে তো এখনো ধরেন ইলেকশনে হারলে মারামারি হয়। তারপরেই মারামারি হবে তো। কারচুপি হয়েছে বলবে না মমতা? হ্যাঁ, যে ব্যাপক কারচুপি হয়েছে এটা বলবে না মমতা ব্যানার্জি আমাদের দেশে? হ্যাঁ, ওদের ন্যারেটিভ তো আগে থেকেই করে রেখে দিয়ে, সে ভিডিওতে আমি পাঠিয়েছি, সেই ভিডিওতে আগেই আমি পাঠিয়ে দিয়েছি। তবে দাদা, আমার কাছে একটা মজা লাগলো, মমতা ব্যানার্জি কোন একটা অনুষ্ঠানে যাই জানি গাইতেছিল যে এবার কি জানি, এবার বিদায় আমার দে মা। যাওয়ার সময় হলো, তোমায় হ্যাঁ, আমার তোমায় যাওয়ার দিয়েছি, সময় হলো। চালিয়ে দাও না। হ্যাঁ, হ্যাঁ, আমার চালিয়ে দাও যাওয়ার না। সময়। না, গানগুলো চালাইতে দাও, খুবই দাও। সমস্যা, কারণ ওই রেস্ট্রিকশন দেয়, গান চালাইলেই শেষ। না, ওই জন্য আমি ছোট্ট করে দিয়েছি 17 মিনিটের, 17 না না সেকেন্ডের। না, গান চালায়েন না, এই এত সুন্দর অনুষ্ঠানটা নষ্ট করার কোনো দরকার নেই, কোনো দরকার। এই যে আমি দিয়েছি, আমি রেস্ট্রিকশন খাইনি, আমি রেস্ট্রিকশন খাইনি। হ্যাঁ, এটা আমাদের সাদা শকুন দাদা। হ্যাঁ, সম্মানিত সাদা শকুন কি বলেছেন? এনাদের তো সমস্ত কিছু, বাপ মা বলো,
তারপর সাহায্যকারিনী বলো, সবই তো ছিলেন তো এইখানে আমাদের বেগম। আমি বুঝলাম না, এই যে লেখছে পশ্চিমবঙ্গে বিজেপির মতো ধর্ম ব্যবসায়ীদের উত্থান আমাদের জন্য অশনি সংকেত, জনগণের উচিত অশনি ছিল সংকেত ধর্ম তো ব্যবসায়ীদের বটেই। বয়কট করা। আচ্ছা, আর আমার প্রশ্ন হচ্ছে যে ওরা যদি ভারত হিন্দুত্ববাদী রাষ্ট্র, ওরা বলতেছে হিন্দু রাষ্ট্র, ওখানে হিন্দুরা উত্থান হবে না পতন হবে সেটা ভারতবাসী চিন্তা করবে। তো এই উনি কেন, তো ওইরকম হইলে তো তাইলে এই যে মিডল ইস্টে সব মুসলমান সব ফালাই দাও, ওখানে সব জুই ফাই না দাও, সেটা আর আরে ভালো না? ভাই বুঝেন না সারা কে, সারা বর্ডারের সারা বর্ডারের ওই সারা পার থেকে বিশ্বে, তো আসে, বুঝেন না কেন আসে তো। সারা বিশ্বে মুসলিম রাষ্ট্র রয়েছে, খ্রিস্টান রাষ্ট্র রয়েছে, ইহুদি রাষ্ট্র রয়েছে, একটা হিন্দু রাষ্ট্র থাকতে পারবে না কেন হ্যাঁ, ভাই? সেটাই আর কি। হিন্দুদের কি দোষ? আমাদেরই সব সেকুলারিজম মেনে চলতে হবে, আর তোমরা চিরকাল আমাদের পেছনে উড়ো দিয়ে যাবে, আর আমরা মেনে চলবো। সবে শুরু হলো, এইবারে জামাতের বাচ্চাগুলোর কি হয় সেগুলো দেখবে। এই যে একজন লিখেছে যতদূর জেনেছি সিপিএম 107, বিজেপি 118 আসন পেয়েছে, ফলাফল আরো বাকি আছে। কি বলবেন? দাদা বলেন। হ্যাঁ, কারাবা বলো, আমি শুনতে পারি, লাইন কেটে গেছিল। এটা বলেছে যে একজন বলল যে মানে সিপিএম 107 আর বিজেপি, সিপিএম না কোথায়, সিপিএম কোথায়? ওই ভদ্রলোক তো ওইটাই সিপিএম, লিখতো। সিপিএম 107, ভুল লিখেছে। বিজেপি 107। সরি, যদ্দূর জেনেছি সিএমপি 107 এবং বিজেপি 118। সিএমপিটা কি? সিএমপি নামে কোনো দল আছে? এখন এটা তো আর আমি জানি না। আমি জানি না উনি কি বলতে চাইছেন, সিএমপি নামে তো কোনো আমি বলতে রাজনৈতিক পারবো না। দলই নাই পশ্চিমবঙ্গে। ভারতবর্ষেই নেই। উনি ভুল ভারতবর্ষেই লিখেছেন, ওনাকে ঠিক করে লিখতে বলুন। আপনি যিনি লিখেছেন তিনি ঠিক করে লিখুন। আমরা জানি না, এরকম কোনো দল কিন্তু নেই পশ্চিম বা ভারতবর্ষে সিএমপি। আপনি আপনি যদি এখন তামিলনাড়ুর কথা বলেন, ওখানে 1000টা দল রয়েছে, মানে মানে আমরা নাম মনে রাখতে পারি না, তামিল দল নাম মনে রাখতে পারি না। সেখানে হয় সিএমপি টিএমপি থাকতে পারে, উনি তামিলনাড়ুর কথা হয়তো বলছেন, আমি জানি না। পশ্চিমবঙ্গে এরকম কোনো দল নেই, পশ্চিমবঙ্গে নেই না। না না। খেলা খেলা এখন 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 কি হবে? এখন এই দল খুঁজে বের করবো নাকি আমরা টকশো করবো? আমরা না, টকশো করি। এই দল ও খুঁজে উনি বের করার লিখেছেন। দরকার নাই। তবে দাদা আমি মনে হয় আপনাদেরকে একটা জিনিস দেখাতে পারি, যেটা এই মুহূর্তে আপনার রিলে করছে, হয়তো আমাদের দর্শকরা হয়তো খুশি হইতে পারে। জিনিসটা একটু হ্যাঁ, দেখাই আমি, যেটা হ্যাঁ, আনন্দবাজার পত্রিকার একটা নিউজ, হুম। ওইটাই দেখানোর চেষ্টা করছি।